একটা কথা তুমি ভালো করে বুঝে নাও, এই বাড়িতে নতুন বউ হয়ে প্রথম পা রাখার পরেই তোমাকে ভুলে যেতে হবে যে তুমি আগে কি করেছো। এনারা সবাই কি দেশের কাজে আমার যুক্ত থাকার কথা জানেন? এই বাড়ি থেকে বাইরে বেরোতে হলে কিন্তু বড়দের অনুমতি নিতে হয়। যখন তখন এই বাড়ির মেয়ে বউদের বাইরে বেরোনো নিষেধ। বৌদিদি চলো তো, মেয়েরা কি এমন চট করে বাড়ির বাইরে যায় নাকি বলো? আর তাছাড়া তোমাকে তো দেখে মনে হয় তুমি একদম আমাদের মতন। চলো তো, এসো। আমাদের এই বাড়িতে লোক সংখ্যা কিন্তু খুবই কম। একটু মানিয়ে গুছিয়ে নিতে পারলে তোমার বোধহয় কোনো অসুবিধা হবে না। তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আর এই ননদের সঙ্গে তো পরিচয়টা বিয়ের সময় হয়ে গেছে। আর ও হলো তোমার যা। এসো। আমার বড় ছেলে, প্রণাম করো। পুলিশে চাকরি করত। তোমার শ্বশুরমশাইও পুলিশে চাকরি করে অবসর নিয়েছেন। কি হলো, কি ভাবছো তুমি? এরকম একটা তরতাজা ছেলে কিভাবে মারা গেল? স্বদেশীদের হাতে খুন হয়েছিল আমার দাদা। সেজন্যই স্বদেশীদের নিশ্চিহ্ন করতেই আমার ছোট ছেলেও পুলিশে চাকরি নিয়েছে। এসো, এসো এদিকে। বসো। বানি, এই বাড়িতে যদি কোনো জিনিসকে সব থেকে বেশি ঘৃণা করা হয় সেটা হলো স্বদেশিয়ানা। তোমার শ্বশুরমশাই ওদিকে বিয়েবাড়ির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। উনি যদি এখানে থাকতেন তাহলে এই স্বদেশীদের কথা শুনলে উনিও খুব রেগে যেতেন। মা, নতুন বৌদিদির সাথে দেখা করতে কয়েকজন লোকজন এসেছেন। ভেতরে আসতে বলো। ঠিক আছে। মেজো বৌদিদি,
কাঁদে না মানি, কাঁদে না, সব ভালো হবে, দেখো কাঁদতে দি। কি হলো বৌমা, তুমি তুমি এরকম করে কাঁদছো কেন? আরে তোমাকে এরকম দেখলে তোমার আত্মীয় স্বজনরা কি মনে করবেন? তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছেন? বৌদিদি, তুমি এমন করে কাঁদছো কেন বলো তো? আমাদেরকে বুঝি তোমার পছন্দ হয়নি? আচ্ছা, এটা ভালো দেখায়? মাসিমা, মাসিমা আপনি দয়া করে ওকে এভাবে বলবেন না। কেউ কিচ্ছু ভাবছি না, আর সবকিছু ছেড়ে এলে একটা মেয়ের কতটা কষ্ট হয় আমরা আমরা তো সেটা বুঝি। সবকিছু ছেড়ে আসা তো আর এত সহজ নয় না। এই সময় তো সব মেয়েরাই চোখের জল ফেলে। আমি, আপনি সকলেই তো এভাবে এসেছি, তাই না মাসিমা? আর বানি, কয়েকদিন পর দেখবে এই বাড়িটাই তোমার নিজের বাড়ি হয়ে যাচ্ছে। তখন এই বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছেই করবে না তোমার। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার আপনজন হয়ে উঠবে। আর একটা কথা বলছি বানি, মেয়ে হয়েই বলছি, মেয়েরা বড় স্বার্থপর হয় জানো তো। একবার যদি তাদের সংসারে মন বসে যায় না, তখন এই সব কিছু ছেড়ে আসার কষ্টটা নিমেষের মধ্যেই ভুলে যায় মেয়েরা। তোমরা কাল এলে না কেন? আমরা তো কালই যেতাম তোমাদের বাড়ি। আমাদের ওপর রাগ করো না বানি। রাস্তায় স্বদেশীদের পিকেটিং চলছিল, পুলিশও ধরপাকড় করছিল। সেই কারণেই তো পৌঁছাতে আমাদের সকাল হয়ে গেল। তারপর পৌঁছে শুনলাম তোমরা নাকি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছো। তোমার সাথে দেখা না করেই ফিরে যাব। তাই আমরা সকলে মিলে তোমার এই নতুন বাড়িতেই চলে এলাম। বানির উপহারটা দিন। এই নাও বানি, নাও। বানি, বাবা মশাই এটা তোমার জন্য পাঠিয়েছেন। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, বসুন কেন? না না, ঠিক আছে। লতা, কুটুম বাড়ি থেকে লোক এসেছেন, যাও জল মিষ্টি নিয়ে এসো। যে আজ্ঞে। আপনাদের দেখে তো মনে হচ্ছে যে আপনারা বৌমার খুব কাছের মানুষ। আপনাদের পরিচয়টা? নমস্কার, আমি শরৎচন্দ্র বসু, বাবা জানকীনাথ বসু। তার মানে আপনি সুভাষচন্দ্র বসুর বাড়ির লোক? আপনি চেনেন? না। May I come in, sir? Yes, Pratap, come in.
গুড আফটারনুন স্যার। Good afternoon. Pratap, I know that you're on leave, ছুটিতে আছো, but I have to call you. নো প্রবলেম স্যার, আপনি বলুন আমায় কি করতে হবে। প্রতাপ, আমার নিকট ইনফরমেশন আছে যে জেলের ভিতর সামথিং ইজ কুকিং আপ। কিছু প্ল্যান হইতেছে এবং আমি শিওর সুভাষ চন্দ্র বোস ইজ দ্য মাস্টার মাইন্ড। তোমাকে এই বিষয়টি চেক করিতে হইবে, বিকজ কিছু ঘটিয়া গেলে তাহা আমাদের প্রেস্টিজ ইস্যু হইয়া যাইবে। শুধু সুভাষ নয় স্যার, চিত্তরঞ্জন দাস, উনি জেলের হসপিটালে ভর্তি থেকেও চুপ করে নেই। আইন মেনে ওর সঙ্গে রেগুলার দেখা করছে সুভাষের দাদা শরৎচন্দ্র বোস। Yes, I also know that. এই ইনফরমেশন আমার নিকটও আছে। শরৎচন্দ্র বোস is very intelligent. Moreover, সে একজন লয়ার। তাই তাহাকে ট্র্যাক করা ডিফিকাল্ট হইবে। এক্স্যাক্টলি স্যার, হসপিটাল থেকেও অনেক রকম ইনফরমেশন পাস হচ্ছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি একটু উল্টো পথে হেঁটে সুভাষদের সমস্ত গোপন কর্মকাণ্ড জেনে সব থামিয়ে দেবো, আই প্রমিস। I have faith in you. তোমার উপর আমার ভরসা আছে। সো সরস্বতী পুজোর পরিকল্পনার সাথে সাথে পুজোর দিন আমাদের প্রত্যেকের খাদির পোশাক পরাটা নিশ্চিত করতে হবে। কোনোভাবে কোনো রকম ভুল যেন না হয়, সব খুব সাবধানে করতে হবে আমাদের। আচ্ছা সুভাষদা, জেলের বাইরে থেকে ভেতরে কোনো জিনিস আসবে না, সেটা এক প্রকার নিশ্চিত। পুজোর ব্যবস্থা না হয় তুমি করলে, কিন্তু বাইরে থেকে খাদি ভেতরে কিভাবে আসবে, কিভাবে সম্ভব? চিন্তা নেই হোক, আমার মেজদাদা মেজ বৌদিদির সাহায্য নিয়ে যেভাবেই হোক জেলের ভেতর খাদির পোশাক আমি আনবই। অসম্ভব বলে থেমে গেলে তো আমার দেশের স্বাধীনতাও আসবে না কোনোদিন। রামদেও নিশ্চয়ই অফিসারকে সব বলেছে। আপনার নতুন জীবনের জন্য আপনাকে শুভেচ্ছা। কালই তো আপনার বিয়ে হয়েছে। রামদেও বলছিল আপনি ছুটিতে ছিলেন, তা আপনি আজই জয়েন করলেন যে? আজকে তো কাল রাত্রি, আর শাস্ত্র মতে কাল রাত্রে বেরোতে নেই, অমঙ্গল হয় তাতে। কেন এলেন আজ? এলাম তোমার শাস্ত্রটাকে বদলে দিতে সুভাষচন্দ্র বোস। আমার মনে হলো যে আজকের দিনটাই এই স্বদেশী নিশ্চিহ্ন করার জন্য উপযুক্ত সময়। এই রে, তাহলে তো আপনাকে নিজেকেও শেষ করে ফেলতে হবে। না মানে, আপনিও তো একজন ভারতীয়, আর যে এই দেশে জন্মায় সেই তো স্বদেশী। চলো सर, आज तुमसे अलग से पूछताछ करेंगे। चलो। কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? চলো রামদেও। আজকেই কিন্তু শেষ সুযোগ। আজ যদি অমল মুখ না খোলে তাহলে ওর
তোর পরিণতিও পলাশের মতোই হবে। আপনি আপনি এরকম করতে পারেন না। আইনটা কিন্তু আমিও জানি। আপনি এটা করতে পারেন না অফিসার। You can't torture him like this. শরৎ, তুমি যাওয়াতে আমি সত্যি বড্ড শান্তি পেয়েছি। তা বাণীর শ্বশুর বাড়ি কেমন দেখলে? মেয়েটা ভালো থাকবে তো সেখানে? বড্ড ভালো মেয়ে বাণী। হ্যাঁ বাবা, আমরা বাণীর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। শ্বশুর বাড়ির লোককে কেমন বুঝলে? ভালোই মা, আমাদের সকলের সাথে তো বেশ ভালোভাবেই কথা বললো। আর বাণীর স্বামী? পুলিশ হলেও ভালো মানুষ বলেই তো মনে হলো। বাড়ির সকলের জন্য মিষ্টিও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বাবুমশাই, আমরা বিয়ের অনুষ্ঠানে থাকতে পারিনি বলে ওনারা আমাদের ওই বাড়িতেই থেকে যেতে বলছিলেন বৌভাতের অনুষ্ঠান পর্যন্ত, কিন্তু আমরা অনেক বলে কই ফিরে এসেছি। তা ওনাদের সময় সুযোগ মতন বাণীকে নিয়ে একবার এ বাড়িতে আসতে বলেছো তো? হ্যাঁ বাবা। যাক বাবা, বাণীকে নিয়ে খুব চিন্তা ছিল। স্বদেশী মনোভাবাপন্ন একটা মেয়ে পুলিশ স্বামীর সঙ্গে কি করে ঘর করবে সেই নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম। নতুন নতুন কাউকে কি বোঝা যায় মা? হয়তো জানেই না বাণী মনে প্রাণে স্বদেশী। জানলে হয়তো অশান্তির সূত্রপাত হবে। তা ঠিক, সবটা সময়ই বলবে। ঠাকুর করুন সবকিছু যেন ঠিকঠাক থাকে, তাহলেই ভালো। বিভা, বিভা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চিত্তরঞ্জন বাবুর সাথে দেখা করার জন্য তো অনুমতি নেওয়া ছিল, যেতে হবে তো। তারপর সেই খবর তো সুবিকে দিতে হবে। তৈরি হয়ে নাও, যাও। বেশ দাদা, চিত্তরঞ্জন বাবু কেমন আছেন এখন? হাঁটাচলা করতে পারছেন? তোমার কি মনে হয় ছোট দাদা, উনি কি বেশি দিন অসুস্থ হয়ে পড়ে থাকার মানুষ? ছবি তুই চিন্তা করিস না, চিত্তরঞ্জন বাবুকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেবে, উনি সেলেই ফিরবেন। আচ্ছা শোন, চিত্তরঞ্জন বাবুর সাথে কৃষকদের ব্যাপারে কথা বলে ওনার নির্দেশ মতো কৃষকদের পরিবারের সাথে কথা বলার ব্যবস্থা করেছি। বাঁচালে মেস দাদা, দেশ বন্ধুকে ছাড়া সরস্বতী পুজোটা উপভোগই করতে পারতাম না। হ্যাঁ রে, সরস্বতী পুজোর কি ব্যবস্থা হলো? অনুমতি মেলেনি তো? মিলবে না সেটাই স্বাভাবিক, কিন্তু কি করে কি করবি? বাইরে থেকে যে মূর্তি নিয়ে আসবো তাও তো হবে না। বাড়িতে যদি কোনো ছবি থাকে ভাঁজ করে আমি না না, তুমি শোনো না আমার কথাটা, ব্যবস্থা হয়ে গেছে। এখানে একজন আছেন যিনি কুমোর, উনি বাগানে লুকিয়ে লুকিয়ে মূর্তি করে দেবেন বলেছেন। বাহ! শোনো, আর একটা গুরুত্বপূর্ণ কথা, একটু কাছে শোনা। সরস্বতী পুজো হচ্ছে, আর আমরা ঠিক করেছি সরস্বতী পুজোর দিন জেলে সব কয়েদিরা খাদির পোশাক পরব। কি করে হবে, কি করে সম্ভব হবে এটা? সেটা তো অসম্ভব। বাইরের জিনিস জেলের মধ্যে পৌঁছানো তো যায় না সুবি। সেটা তো আইন মেস দাদা, ব্রিটিশ সরকারের আইন, আর আমরা তো সেই আইন ভেঙে জেলে এসেছি। আমরা আবার আইন ভাঙব। শোনো, কম করে 20-25 জনের খাদির পোশাক লাগবে। কিন্তু আমরা তোমাকে পৌঁছাবো কি করে? কিছু বন্দোবস্ত করেছো তার? বলছে, সব বলছে। শোনো, রোজ 3 বার, সকাল দুপুর রাত
মিলিয়ে 3 বার আমরা আমাদের সেলের বাইরে যেতে পারি। সকাল 8টা, দুপুর 1:30টা, রাত 8:30। ঠিক আছে? এই 3টে সময়ের মধ্যে যে কোনো একটা সময় জেলের পেছনের দিকে যে উঁচু পাঁচিলটা আছে, ওই পাঁচিলের বাইরে থেকে সব খাদের পোশাকগুলোকে একটা পুটলির মধ্যে বেঁধে খালি পাঁচিলের ওপর থেকে এদিকে ছুঁড়ে দিতে হবে। পারবে তো? কেউ না কেউ ঠিক থাকবে কাপড়গুলো করিয়ে নেওয়ার জন্য। মনে রাখো, পুজোর ঠিক আগের দিন। পুজো হবে ব্যাস দাদা, সরস্বতী পুজো হবে, আর আমরা খাদিও পরবো। বন্দে মাতরম, বন্দে মাতরম।